প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই নতুন কুড়ি 2025-এ। আমাদের আজকের বিষয় গল্প বলা। গল্প বলা বিভাগে ক শাখা থেকে সেরা 5 জন প্রতিযোগীকে আমরা বেছে নিয়েছি। আমরা প্রতিযোগীদের ডাকবো, তাদের সাথে পরিচিত হব, গল্প তো শুনবই, কিন্তু তার আগে একটু পরিচিত হব আমাদের সঙ্গে থাকা 3 জন বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। তারা ভীষণ গুণী মানুষ, ভীষণ পছন্দের মানুষ। আমি শুরুতেই চলে যাব জনাব শায়ের খান, আপনার কাছে, আপনাকে স্বাগত জানাই। চলে যাব জনাব শফিকুল ইসলাম বাহার, আপনার কাছে স্বাগত আপনাকে। আমাদের সাথে রয়েছেন জনাব আসাদুজ্জামান আসাদ, স্বাগত জানাই আপনাকে। প্রিয় দর্শক, যে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করতে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে, আমরা তাদের নাম একে একে জেনে নেব। আমাদের সাথে রয়েছে রাজশাহী বিভাগ থেকে রোহিণী হাসান ঋদ্ধি, রয়েছে জান্নাতুল আলিয়া মাহমুদ রংপুর বিভাগ থেকে, রয়েছে আয়েশা সিদ্দিকা খুলনা বিভাগ থেকে, ময়মনসিংহ বিভাগ থেকে নুসরাত তাসনিম, রয়েছে ঢাকা বিভাগ থেকে সাইফান শেখ শাহির। ডেকে নেব প্রথম প্রতিযোগীকে। আমাদের সাথে রয়েছে রাজশাহী বিভাগ থেকে রোহিণী হাসান ঋদ্ধি। ঋদ্ধি, কেমন আছো? আমি ভালো আছি। এই যে সেরা 5-এ তুমি চলে আসলে, এত প্রতিযোগীকে পেছনে ফেলে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। প্রস্তুতিও নিশ্চয়ই অনেক ভালো আজকে। চলো তোমার কাছে আমরা মজার গল্প শুনে নেই। শুরু করি? জি। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক চিকিৎসকের গল্প। এক গ্রামে বাস করতেন এক চিকিৎসক। সবাই তাকে ঝন্টুদা নামে ডাকতো। ঝন্টুদার আবার ছিল 2 প্রধান শিষ্য, একজন ভোলা আর একজন মন্টু। এই শিষ্যদের নিয়ে গ্রামের বটতলায় চলতো আড্ডা, আর সেই সাথে চলতো চিকিৎসা শিক্ষা। তার মতে আধুনিক চিকিৎসা নয়, আদি চিকিৎসাই সেরা, এবং তার ছিল নিজস্ব চিকিৎসা পদ্ধতি। যেমন কাশি হলে দিতে কচি নিম পাতা বাটা, রোগীকে নিম পাতা খাইয়ে বলতে মোরগের ডাক দিতে। গা ব্যথা হলে আধা ঘন্টা টানা কাতুকুতু থেরাপি, আর জ্বর হলে শরীর ঠান্ডা করার জন্য গায়ে বিচুটি পাতা ঘষে দিতেন। একদিন শিষ্যরা আড্ডায় এসে দেখে ঝন্টুদার আসন ফাঁকা। সব শিষ্যরা মিলে গেল ঝন্টুদার বাড়ি। যে দেখে ঝন্টুদার ভীষণ জ্বর, কাশি আর গা ব্যথা। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, এ কি, যিনি আমাদের রোগ সারান তিনি নিজেই অসুস্থ, তা কি করে হয়? শুরু হলো গুরুর ওপর গুরুর শেখানো চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা নম্বর 1, কাশি নিরাময়। মন্টু জোর করে ঝন্টুদার মুখে 1 চামচ কচি নিম পাতা বাটা ঢেলে দিলেন। ঝন্টুদা বললেন, আরে কি, তোরা করছিস কি? কিন্তু শিষ্যদের কানে সে কথা গেল না। তারা বলল, ঝন্টুদা, মুরগির ডাক ডাকুন, কাশি পালাবে। চিকিৎসা নম্বর 2, গা ব্যথা দূরীকরণ। মন্টু আর ভোলা একসঙ্গে ঝন্টুদার হাতের নিচে পায়ের নিচে এমন জোরে কাতুকুতু দেওয়া শুরু করলো যে ঝন্টুদা হাসতে হাসতে প্রায় কাঁদো। ওরে বাবা, মরে গেলাম, থাম, আমি ভালো হয়ে গেছি। তা বললে কি হবে, জ্বরের ঔষধ তো এখনো বাকি। এই বলে ভোলা 1 গাদা বিচুটি পাতা নিয়ে ঝন্টুদার গায়ের ওপর সপাং করে ঘষতেই ঝন্টুদা আর্তনাদ করে উঠলেন, ওরে বাবা, জ্বরের চেয়ে এ জ্বালা আরো বেশি, তোরা থাম, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন বিচুটি পাতার নাম নেব না। এই গল্পটির মূল শিক্ষা হলো, কোনো বিষয়ে সঠিক জ্ঞান ছাড়া সে কাজ করা উচিত নয়। ঋদ্ধি, আমরা তো তোমার 3টা গল্প শুনবো। প্রথম গল্প শুনেছি, এবার দ্বিতীয় গল্প। এবার আমি তোমাদের শোনাবো এক মুরগি ও বিড়ালের দৌড় প্রতিযোগিতার গল্প। এক রাজ্যে বাস করতেন এক মজার রাজা। তিনি সবসময় কিছু না কিছু মজা চান। একদিন রাজা ঘোষণা দিলেন, আগামীকাল রাজবাগানে হবে এক দারুণ দৌড় প্রতিযোগিতা। এর প্রতিযোগী কে হবে জানো? বিড়াল ও মুরগি। এ কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল। আরে, বিড়াল ও মুরগি কি করে একসাথে দৌড়াবে? মুরগি কি বিড়ালের সাথে পারবে?
পরের দিন সকালে সবাই ভীষণ আগ্রহ নিয়ে উপস্থিত হলো রাজবাগানে। চারিদিকে ঢাক ঢোল বাজছে আর রাজা নিজের আসনে বসেছেন। রাজা বললেন, প্রস্তুত, 1 2 3 শুরু বলতেই বিড়াল মিউ মিউ করে ছুটে গেল ফটফট। আর মুরগিও কক 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 করতে করতে বিড়ালের পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বিড়ালের মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। সে ঠিক করলো মুরগিকে ধরে খাবে। তখন বিড়াল কি করলো জানো? তখন সে বিড়ালটা মুরগির পিছু নিতে শুরু করলো। তখন মুরগিও বুঝতে পারলো যে বিড়াল তাকে তাড়া করছে। মুরগি ভয়ে এক লাফ দিয়ে উড়ে গিয়ে শেষ সীমানা পার হয়ে গাছের ডালে গিয়ে বসলো। আর বিড়াল নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রাজামশাই দেখে তো অবাক। তিনি তো মহা মুশকিলে পড়ে গেলেন। মুরগি ওপরে আর বিড়াল নিচে, তিনি কাকে পুরস্কার দিবেন? এর মধ্যে একজন বলল, মহারাজ, মুরগি পুরস্কার পাবে, কারণ মুরগি উড়ে গিয়ে আগে গাছের ডালে বসেছে। আরেক বলল, না 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 না, বিড়াল পাবে, বিড়াল তো দৌড়ে গিয়েছে। রীতিমতো সেখানে গোলমাল বেঁধে গেল। রাজা সবাইকে থামিয়ে দিয়ে মুরগিকে জয়ী ঘোষণা করলেন। এদিকে বিড়াল মনে মনে আফসোস করলো, সে যদি খারাপ চিন্তা না করত তবে সে এখানকার জয়ী হতো। আর মুরগি নিজের জীবন বাঁচালো বুদ্ধি দিয়ে, সাথে পুরস্কারও নিল। এই গল্পটির মূল শিক্ষা হলো, খারাপ চিন্তা কখনোই সফলতা আনে না। ঋদ্ধি মামুনি, আমরা কি তোমার তৃতীয় গল্পটি শুনতে পারি? জি, ছোট্ট প্রজাপতির ডানায় রং খুঁজে পাওয়ার গল্প। এক সুন্দর ফুলে ভরা বাগানে থাকতে ছোট্ট প্রজাপতি, নাম তার টুনি। বাগানে যতগুলো প্রজাপতি বাস করত সবাই ছিল রঙিন, কেউ লাল, কেউ নীল, কেউ বা হলুদ। কিন্তু টুনির রং ছিল ধূসর। সবাই বলতো, তুমি তো একেবারে রংহীন প্রজাপতি। এ কথা শুনে টুনি খুব কষ্ট পেত। একদিন টুনি ফুলের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে বলল, সূর্য, তুমি কি আমাকে একটু রং দিতে পারবে? সূর্য হেসে বলল, রং পেতে হলে আগে নিজের মনকে রঙিন করতে হয়। টুনি মনে মনে ভাবল, মোর রঙিন মানে আবার কি? পরের দিন সকালে টুনি দেখল একটা মৌমাছি কাঁদছে, তার ডানা ভেঙে গেছে। টুনি উড়ে গিয়ে তাকে সাহায্য করলো, তাকে ফুল থেকে মধু এনে দিল। এর পরের দিন সে দেখল এক শুঁয়োপোকা গাছ থেকে পড়ে গেছে। টুনি তাকেও সাহায্য করলো, তাকে তুলে গাছে বসিয়ে দিল। ধীরে ধীরে টুনি সবার বন্ধু হয়ে গেল। বাগানটা এখন হাসিতে ভরে উঠল। এক সকালে সূর্যের আলো পড়তেই কি হলো জানো? টুনির ধূসর ডানাগুলো ঝলমল করে উঠল। সব প্রজাপতিরা তো অবাক। নীল, সবুজ, কমলা একসাথে মিশে তৈরি হলো একদম নতুন এক রং। টুনি হাসলো, ও বুঝে গেল রং শুধু শরীরে নয়, রং হলো মনের ভালোবাসা, সহানুভূতি আর দয়া। এই গল্পটির মূল শিক্ষা হলো, সত্যিকারের সৌন্দর্য বাহিরে নয়, ওটা থাকে মনের ভেতরে, ভালোবাসা আর দয়ার রঙে। ঋদ্ধি, তুমি এত সুন্দর করে সেজে এসেছো, এত সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছিলে এবং তোমার গল্প থেকে আমরা চমৎকারভাবে অনেক কিছু শিখে নিচ্ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ ঋদ্ধি। চলো আমরা বিচারকদের মতামত শুনে আসি। শায়ের স্যার। ঋদ্ধি, তোমার বলা অনেক সুন্দর হয়েছে, সব সুন্দর ছিল, ঠিক আছে? পরে কোনোদিন সময় পেলে আমাকে তুমি শিখাবে, ঠিক আছে? ঠিক। বাহার স্যার। ঋদ্ধি, তুমি আমাদের অনুভবকে নাড়িয়ে দিয়েছো গল্প ভালো বলে। চাই আরও ভালো গল্প বলবে, জি, তুমি আরও বড় হবে, থ্যাংক ইউ। গল্প আরও সুন্দর হবে। তোমার জন্য অনেক শুভকামনা। আসাদ স্যার। ঋদ্ধি, আমি খুবই মুগ্ধ হয়েছি তোমার গল্পে। আমি তোমার গল্পের চরিত্রগুলো দেখতে পাচ্ছিলাম, প্রজাপতি, টুনটুনি
একদম মানে আমার কাছে জীবন্ত মনে হচ্ছিল। তোমার কমিউনিকেশন স্কিল খুবই ভালো, মাশাআল্লাহ, ভেরি গুড। ঋদ্ধি, শুনলে তো বিচারকদের মতামত, কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ। ছোট ছোট সোনামণিদের মুখে গল্প শুনতে কার না ভালো লাগে। চলছে গল্প বলা বিভাগের ফাইনাল রাউন্ড, আর আমাদের এবারের প্রতিযোগী রংপুর বিভাগ থেকে জান্নাতুন আলিয়া মাহমুদ। আলিয়া, তোমাকে তো একদম সাদা পরি লাগছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি গল্প শোনাবে? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, চলো শুনে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধ বিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারিদিকে ধু ধু বালির সমুদ্র আর ঝলসানো রোদ। খাবার নেই, পানি নেই, কেবল এক বোতল পানি ও কিছু শুকনো বিস্কুট। 3 দিনের মাথায় তার পানি ফুরিয়ে যায়। প্রচণ্ড রোদ, পানির অভাব আর একাকিত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই তার মনে পড়ে পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী। পকেটে ছিল একটি পেন্সিল ও একটি ভাঙা চশমা। সে মরুভূমির বালির উপর আঁকতে শুরু করে। তার পরিবার, শহর, রাস্তা আর টলটলে পানি। জানে সে বাঁচবে না, তবু শেষ মুহূর্তগুলোতে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। অবাক করা বিষয়, ছবি আঁকতে আঁকতে তার পানির পিপাসা কিছুটা কমে যায়, মন শান্ত হয়ে আসে। সে ভাবল, আমি এখনো বেঁচে আছি, স্বপ্ন দেখতে পারছি, মানে এখনো বিশ্বাস হারায়নি। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা দেখে কঙ্কালসার দেহ, ফেটে যাওয়া ঠোঁট, ক্লান্ত চোখ। কিন্তু সেই পাইলট তখনও বালিতে আঁকছিলেন, যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী। উদ্ধারের পর পাইলট বলেছিলেন, আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস হারাইনি। আমার এক টুকরো পেন্সিল ও একটি ভাঙা চশমা আমাকে মরুভূমিতে বাঁচিয়ে রেখেছিল। শিক্ষা, জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনার বিশ্বাস কেড়ে নিতে পারবে না। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, কেউ আপনাকে কখনোই হারাতে পারবে না। এখন আমরা কোনটা শুনবো? অহংকারী প্রজাপতি। বলো তুমি। মাঠের ধারেই ছিল বন। সে বনে ছিল ছোট বড় অনেক গাছ। সেসব গাছে গাছে ফুটতো লাল, নীল, হলুদ, বেগুনি, হরেক রঙের ফুল। বাতাসে ভেসে বেড়াতো সেসব ফুলের গন্ধ। নানা রঙের পাখি ছিল। পাখিদের বাসা ছিল গাছের ডালে। গানে গানে মুখর ছিল সেই বন। দেখলে চোখ জুড়িয়ে যায়। এ সুন্দর বনে বাস করত এক প্রজাপতি। সে ভারী অহংকারী। সে তার বনে তার সাথে কারো ভাব ছিল না। সে একা একা থাকতো, একা একা চলতো আর একা একা উড়ে বেড়াতো ফুলে ফুলে। সে দেখতে খুব সুন্দর। তার পাখায় ছিল বিচিত্র রঙের বাহার। বনের কোনো কীটপতঙ্গ তার মতো এত সুন্দর ছিল না, তাই তার এত অহংকার। সে কখনোই কারো সাথে কথা বলতো না। কেউ কথা বলতে এলে নাক ছিটকে দূর দূর করে তাড়িয়ে দিত। এমনই ছিল প্রজাপতির ব্যবহার। একদিন দুপুরবেলা প্রজাপতি উড়ে আর ফুলের ওপর ডিগবাজি খায়। এক সময় উড়ে এসে বসলো একটি নীল দোপাটির ওপর। এমন সময় একটি কালো ভ্রমরের ছোট্ট বাচ্চা এসে বলল, প্রজাপতি আপু, তুমি আমার মা কি দেখেছো গো? সেই যে সকালবেলা বেরিয়েছে, এখনো ফিরিনি। একা একা আমার খুব ভয় লাগছে। প্রজাপতি পাখা নেড়ে রেগে রেগে বলল, কে রে তুই কালো কুচকুচে পুচকে ছোড়া? আমাকে আপু ডাকছিস? সাহস তো তোর কম নয়। যা আমার পাখার কাছে আসবি নে, তোর কালো রং লেগে ময়লা হয়ে যাবে। বাচ্চা ভ্রমর ভয়ে ভয়ে বলল, আমি আমার মাকে খুঁজছি আপু। প্রজাপতি এবার গর্জে ওঠে, ফের আপু আপু করছিস? পাখা দিয়ে মারবে এক থাপ্পড়। যা ভাগ, দেখ গিয়ে তোর কালো কুচ্ছিত মা কোথাও মরে পড়ে আছে।
ও মা, কি বিচ্ছিরি! বাচ্চা ভ্রমর চোখের পানি মুছতে মুছতে চলে যায়। প্রজাপতি এভাবে সবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তার জাত ভাই ঘাস ফড়িংয়ের সাথেও। এ বনে বাস করত এক বুড়ো ঝিঝি পোকা। সে বনের আগাম খবর বলতে পারত। সে প্রজাপতির এসব কাণ্ডকীর্তি দেখে বলল, প্রজাপতি, এত অহংকার করো না, এত অহংকার ভালো না। পাখার রং চিরদিন থাকবে না। খামাখা সবার সাথে খারাপ ব্যবহার করে সবার মনে কষ্ট দিচ্ছ কেন? এসো, আমরা সবাই মিলেমিশে থাকি। প্রজাপতি বুড়ো ঝিঝির কথা কানে তুলল না, বরং ধমক দিয়ে বলল, এই বুড়ো, আমাকে জ্ঞান দিতে এসো না, কি একখানা চেহারা! প্রজাপতির ধমক খেয়ে বুড়ো ঝিঝি মনের দুঃখে চলে যায়। অনেক দিন কেটে গেছে। হঠাৎ একদিন বনে অনেক মানুষ আসে। চারিদিকে হইচই শুরু হয়। এই বন কেটে পরিষ্কার করে এখানে কারখানা বসানো হবে। এই খবর শুনে পশু পাখি কীটপতঙ্গ সবাই মহাচিন্তায় পড়ে। এখন কি হবে, উপায় কি? বাড়িঘর ছেড়ে ওরা কোথায় যাবে? আহারে, এতদিনের চেনা বন! একদিন সবাই মিলে সভা ডাকলো। প্রজাপতিকেও ডাকা হলো, কিন্তু প্রজাপতি এলো না। সবাই ঠিক করা হলো একদিন সবাই মিলে উড়ে উড়ে নদীর ধারে অন্য বনে চলে যাবে। প্রজাপতি দূর থেকে সব শুনল। সেও যাবে, তবে একা। এক গ্রীষ্মের বিকেলে সূর্যি মামা পশ্চিম আকাশে। কীটপতঙ্গ সবাই মিলে উড়ে চলছে নদীর ধারে অন্য বনের উদ্দেশ্যে। প্রজাপতিও চলছে, কিন্তু সবার উপর দিয়ে, আকাশে ভেসে ভেসে। বুড়ো ঝিঝি বলল, প্রজাপতি, এত উপর দিয়ে যেও না, আকাশের অবস্থা ভালো না, ঝড় এলে আর নামতে পারবে না। প্রজাপতি উপর থেকে চেঁচিয়ে বলল, এই বুড়ো, তুমি নিজের চরকায় তেল দাও। আমার ইচ্ছে আমি আরো উপরে উঠবো, তোমার তাতে কি? এই বলে প্রজাপতি ডিগবাজি খায়, আরো উপরে উঠে, আর মনের সুখে গান গায়, লা 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 লা। বুড়ো ঝিঝি মনের দুঃখে সবাইকে নিয়ে চলে গেল। সূর্যি মামা ডোবে, আধার নামছে। হঠাৎ আকাশ কাঁপিয়ে এলো কালবৈশাখী ঝড়। ঝড়ের সাথে ঝড়ো ঝড়ো বৃষ্টি। বুড়ো ঝিঝি দলবল নিয়ে অন্য বনে পৌঁছে গাছের ডালে পাতার ফাঁকে আশ্রয় নিয়ে বাঁচল। কিন্তু অহংকারী প্রজাপতি আর উপর থেকে নামতে পারল না। তার ডানা ভেঙে কোথায় যেন হারিয়ে গেল। কেউ তাকে কোনো দিন খুঁজে পেল না। বড়দের কথা শুনলে প্রজাপতির এমন পরিণতি হতো না। আলিয়া, এবার আমরা তোমার তৃতীয় গল্পটি শুনবো, রাইট? জি। এক ছিল শিয়াল। সে খুব চালাক ও অত্যাচারী ছিল। মাঠে, বনে এবং ঘাটে যাকে সামনে পেত তাকেই ধরে খেত। তারই অত্যাচারের কারণে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যে বাঁচার জন্য সবাই নিজেদের লুকিয়ে রাখত, যার ফলে এক সময় ভীষণ খাদ্য সংকটে পড়ল অত্যাচারী শিয়ালটি। অনবরত ক্ষুধার্ত থাকার কারণে খিটখিটে মেজাজ ও মনের দুঃখ নিয়ে সে একদিন এক গভীর জঙ্গলে চলে গেল। সেই জঙ্গলে বাস করত এক বাঘিনী ও তার 6 বাচ্চা। তারা একটি গুহায় থাকত। বাচ্চাগুলো বেশ ছোট ছিল। বাচ্চাদের যত্ন নিতে বাঘিনী প্রায় সারাদিনই গুহায় থাকত। বাচ্চাদের ঘুম পাড়িয়ে সামান্য সময়ের জন্য শিকারে বের হতো। যা সামনে পেত তাই ধরে এনে বাচ্চাদের খাওয়াতো, নিজেও খেত। আজ বাঘিনী বের হয়েছে, আশপাশে কোথাও কোনো জীবজন্তু নেই। গতকাল বাচ্চারা বলেছে শিয়ালের মাংস খাবে, তাই আজ তাকে শিয়াল শিকার করতে হবে। বাঘিনী শিয়াল শিকার করতে
শুরু করলো। অপরদিকে সেই শিয়াল নিজের খাবার খুঁজতে খুঁজতে চলে এলো বাঘিনীর সেই গুহার কাছে। সে ভিতরে উকি মারলো, দেখলো 6টি বাচ্চা ভেতরে ঢুকলো। বাচ্চারা মনে করলো মা তাদের জন্য শিয়াল ধরে এনেছে, তাই তারা খুশিতে লাফাতে লাগলো। শিয়ালের তো আর বুঝতে বাকি রইল না বাঘিনী শিয়াল শিকারের জন্যই বনে ঘুরছে। সে বাচ্চাদের বলল, তোমরা আজ শিয়ালের মাংসের স্বাদ পাবে। তোমাদের মা তোমাদের জন্য একটি বড় শিয়াল ধরে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, চলো আমার সাথে। বাচ্চারা শিয়ালের কথা বিশ্বাস করে শিয়ালের সাথে বেরিয়ে পড়ল। শিয়াল বাচ্চাদের নিয়ে চলে গেল জঙ্গলের আরো গহীনে। কিছুক্ষণ পর বাচ্চারা শিয়ালের খারাপ মতিগতি বুঝতে পেরে শিয়ালের কাছ থেকে উঠে গেল একটি গাছের ডালে। শিয়াল তো আর গাছে উঠতে পারে না। শিয়াল কিছুক্ষণ গাছের নিচে অপেক্ষা করলো, তারপর সে চলে গেল অন্য জায়গায়। বাঘিনী গুহায় গিয়ে দেখলো শিয়ালের পায়ের ছাপ। বাচ্চাদের করুণ পরিণতির কথা তার বুঝতে বাকি রইল না। সে বাচ্চাদের খুঁজতে চলে গেল জঙ্গলের গহীনে। বাচ্চাদের সে একটি গাছের ডালে খুঁজে পেল। বাচ্চাদের উদ্ধার করে সে জঙ্গলের অপর একটি গুহায় লুকিয়ে রাখলো। কয়েকদিন কেটে গেছে। বাঘিনী শিয়ালের উপর প্রতিশোধ নিতে একটি মুরগি ধরে এনে জঙ্গলের অপর একটি গুহায় লুকিয়ে রাখলো। তারপর ওত পেতে অপেক্ষা করতে লাগলো। শিয়াল নিজের খাবার খুঁজতে খুঁজতে চলে এলো সেই গুহার কাছে। সে মুরগির গন্ধ পেল, ভেতরে ঢুকলো, তাকিয়ে দেখলো একটি মুরগি। তখন সে পড়ে গেল বাঘিনীর থাবায়। বাঘিনী বলল, বল তুই কেন আমার বাচ্চাদের নিয়েছিলি? শিয়াল আমতা আমতা করে কিছু মিথ্যা বলতে চাইল। বাঘিনী তখন বুঝতে পারলো এই শিয়ালই তার বাচ্চাদের ভুলে নিয়ে গিয়েছিল। সে শিয়ালকে টেনে গুহার ভিতরে নিয়ে গিয়ে 4 পা ভেঙে ফেলে রাখলো। তা যে শিয়ালের হাড্ডি আর চামড়া ছাড়া কিছু নেই, সেই শিয়াল বাচ্চাদের খাওয়ার জন্য উপযুক্ত নয়। তাই জন্য সে গুহার মুখ গাছের গুঁড়ি দিয়ে ভালো করে আটকে দিয়ে চলে গেল। তারপর 4 পা ভাঙা শিয়াল আর বের হতে পারল না। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে বেশি লোভ ভালো নয়। ছোট্ট প্রজাপতি আলিয়া, তোমার গল্প আমি ভীষণ উপভোগ করেছি। চলো বিচারকদের কাছে কেমন লাগলো আমরা জেনে আসি। স্যার। জান্নাতুন আলিয়া মাহমুদ, তুমি যে গল্প বলছিলে আমার কাছে মনে হচ্ছিল তুমি শুধু গল্প বলো নাই, আমার ক্লাসে তুমি মিস হিসেবে আমাকে লেকচার দিচ্ছিলে। ঠিক আছে, অনেক ভালো করেছো। প্রিয় দর্শক, আলিয়ার গল্প তো শুনছিলাম, আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা বিচারকদের মতামত নিচ্ছিলাম। আমরা এবারে চলে যাব বাহার স্যারের কাছে। বাহার স্যার, তোমার নামের ভিতর জান্নাত রয়েছে, তুমি গল্পের জান্নাত গড়ে তুলবে। একটা বর্ণের উচ্চারণ খুব ঠিক করতে হবে, ফয়ের উচ্চারণটা তুমি ঠিক করবে, হ্যাঁ? আর হাসি মুখ চাই তোমার, তাহলে খুব সুন্দর হবে। আসাদ স্যার। আলিয়া তুমি অনেক এনার্জেটিক, আমি জাস্ট মুগ্ধ হচ্ছিলাম যে তোমার এত শক্তি। গল্প বলার যে একটা এনার্জি দরকার সেটা আমি একদম পরিপূর্ণভাবে পেয়েছি। আলিয়া, বিচারকদের এত ভালো ভালো কথা শুনে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আমাদেরও ভালো লেগেছে তোমার গল্প। তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, নতুন কুড়িতে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই মেধাবী, আর যারা সেরা 5 অর্থাৎ ফাইনাল রাউন্ডে চলে এসেছে তাদের কথা বলারই অপেক্ষা রাখে না। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী খুলনা বিভাগ থেকে আয়েশা সিদ্দিকা। আয়েশা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? কোন ক্লাসে পড়ছো? ক্লাস 1। আর আজকের প্রস্তুতি কেমন? অনেক ভালো। অনেক ভালো। তাহলে দেখি চলো তোমার গল্প। ঠিক আছে। সূর্যমুখীর বিদ্রোহ। এক ছিল রাজ্য, শ্যামলিমা রাজ্য। সেখানে শাসন করত এক কপট রানী। সিংহাসন আঁকড়ে রাখার নেশা তাকে অন্ধ করে ফেলেছিল। সে বিশ্বাস করত রাজ্য মানেই সে নিজে, প্রজারা শুধু ছায়া, আর ছায়ার কোনো মুখ নেই, কোনো প্রশ্ন নেই। রাজপ্রাসাদের সামনেই ছিল বিশাল এক সূর্যমুখী ক্ষেত। এক সময়
প্রতিদিন সকালে সূর্যমুখীগুলো সূর্যের দিকে মুখ তুলত, আশা, আলো আর জীবনের প্রতীক হয়ে। কিন্তু একদিন রানী আদেশ দিল, সূর্য নয়, আমার দিকে মুখ করবে সব ফুল। রানীর সৈন্যরা নেমে এলো, লোহার হাতুড়ি আর আগুন হাতে। তারা ফুলগুলোর দিক ঘুরিয়ে দিল, আর যে ফুল মাথা না ঘোরালো তাকে ছিঁড়ে ফেলে মাটিতে পুঁতে দিল। রানী আনন্দে হাসল। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে বলল, আজ থেকে আমার অনুমতি ছাড়া এ রাজ্যে সূর্যের আলো উঠবে না। তার পরদিন থেকে সৈন্যরা পাহারা দিতে শুরু করলো সেই ক্ষেত। সূর্যমুখীগুলোর উপর পড়তে দেওয়া হতো না সূর্যের আলো। যে কোনো ফুল সামান্য একটু নড়লে তার মাথা কেটে ফেলা হতো। এমনকি বাতাসকেও বন্দি করা হয়েছিল, যেন সে ফুলের মুখে আলোর খবর না নিয়ে আসতে পারে। এভাবেই বহুদিন, বহু বছর চলে গেল। কিন্তু একদিন এক তরুণ সূর্যমুখী, নাম জুলাই, ধীরে ধীরে মাথা তুলল সূর্যের দিকে। তার পাপড়িতে কাঁপছিল আলো, আর কণ্ঠে কাঁপছিল বিদ্রোহের গান। সে বলল, আলো কারো একার নয়। সেদিন বিকেল ছিল অদ্ভুত। রাজ্যের আকাশে উঠল ধোঁয়া, ঝড় আর বারুদের গন্ধ। তরুণ ফুলেরা, পাখিরা, ঘাস পাতা সকলেই নেমে এলো রাস্তায়। রানী আদেশ দিল, সব কেটে ফেলো। সৈন্যরা গুলি চালালো, ফুলগুলো মাটিতে পড়ে গেল, পাখিরা ডানা ঝাপটাতে লাগলো। তাদের রক্ত থেকে জন্ম নিল ছোট ছোট লাল লাল ফুল। প্রজারা ফিসফিস করে বলতে লাগলো, ওরা মরে যায়নি, ওরা আলো হয়ে গেছে, যে আলো পথ দেখাবে আগামীর। তখন আকাশ গর্জে উঠল, বৃষ্টি, বাতাস, বিদ্যুৎ সকলেই নামলো বিদ্রোহে। রানী চিৎকার করে বলল, আলোকে বন্দি করো। কিন্তু আলো বন্দি হলো না। যতই সৈন্য পাঠায়, যতই ফুল কেটে ফেলে, ততই নতুন নতুন ফুল ফোটে। আস্তে আস্তে প্রাসাদের দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করলো। হঠাৎ এক ভোরে সূর্যের আলো সোজা ঢুকে পড়ল রাজ সিংহাসনে। রানী চমকে উঠল। তার সিংহাসন কেঁপে উঠছে, তার মুকুটে পিঁপড়ে হাঁটছে, আর প্রজাদের চোখে আলো জ্বলে উঠছে। সেদিন রানী বুঝলো, আলোকে থামানো যায় না। রানী পালালেও রাজ্য পেল মুক্তি, আর সবাই অধিকার ফিরে পাওয়ার সেই লড়াইয়ের নাম দিল সূর্যমুখীর বিদ্রোহ। আয়েশা সিদ্দিকা, তোমার গল্প অনেক সুন্দর হয়েছে। এখন তুমি আরেকটা বলবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি নাম? বিচার নেই। বিচার নেই, বলো। বাদশার কঠিন অসুখ। সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে। কাজকর্ম করতে পারেন না, মনে কোনো সুখ নেই তার। বেঁচে থাকার আর কোনো আশা নেই। বাদশা বুঝলেন, মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলো, নানা রকম ওষুধ দিল, কিন্তু কিছুতেই কোনো উপকার হচ্ছে না। সকলেই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে, শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করলেন বাদশাকে। নাড়ি টিপে দেখলেন, শরীরে তাপ নিলেন, এরপর বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর একটা চিকিৎসা আছে। খুব অল্প বয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে। সেই ওষুধেই বাদশা সুস্থ হয়ে উঠবেন। বাদশার অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক।
দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে শেষে এক ছেলেকে পাওয়াও গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিলেন বাদশার লোকেদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ। আর কাজী বিচার সভায় রায় দিলেন এই ছেলের জীবন বধ করা কোনো অন্যায় কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এইসব দেখে আর সারাক্ষণ মিটিমিটি হাসে। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধ ভূমিতে। যেতে যেতে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। পেছনেই ছিলেন বাদশা। তিনি খুব বিচলিত হলেন। কিছুক্ষণ পরেই ছেলেটির মৃত্যু হবে। ছেলেটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসছে কেন? বাদশা ছেলেটিকে ডেকে পাঠালেন, বললেন, কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হবে। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতেই বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব তার সন্তানদের রক্ষা করা, কিন্তু আমায় দেখুন, আমার বাবা কিছু টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজীর দরবারে মানুষ কেন যায়? সুবিচারের আশা নিয়ে। কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশার পক্ষ নিলেন, আমাকে হত্যা করার হুকুম দিলেন। আর বাদশার কর্তব্য কি? বাদশা তো গরিব দুঃখী, অত্যাচারিত, নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। কিন্তু এখন আমার জীবনে কি ঘটতে যাচ্ছে? বাদশা তার নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন, অথচ অন্যের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথাটা বাদশা মনেই রাখলেন না। হায়, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারের এইসব খেলা দেখে একমাত্র আমি এখন প্রাণ খুলে হাসতে পারি। ছোট্ট এই কথাটি শুনে বাদশা অবাক হলেন। তিনি ছেলেটির উপর অসীম মমতায় কাতর হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গেই ছেলেটিকে মুক্ত করে দিলেন। আর আশ্চর্যের বিষয়, তার কিছুদিন পরে বাদশার অসুখ সেরে গেল। তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলেন। আয়েশা, এবার তোমার গল্প নাম্বার 3। তুমি ধিন ধিন আনন্দে গল্প বলে যাও। মহান মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠর মধ্যে একজন যশোরে ঘুমিয়ে আছেন। আমি এখন তার গল্প বলবো। বৃহত্তর যশোর জেলার নড়াইলের এক শান্ত গ্রাম মহিষখোলা। চিত্রা নদীর পাড়ের সবুজে ঘেরা সেই গ্রামেই বড় হচ্ছিল এক অসীম সাহসী ডানপিটে ছেলে। ছোটবেলা থেকেই সে জানতো অন্যায়ের সামনে মাথা নোয়ানো যায় না। নাম তার নূর মোহাম্মদ শেখ, আমাদের নূর মোহাম্মদ শেখ। বড় হয়ে ছেলেটা যোগ দিলেন ইপিআরে, দিনাজপুরে। 1970 সালে বদলি হয়ে এলেন যশোর সেনানিবাসে। 1971 সাল। দেশে তখন দুঃসময়, আকাশে কালো মেঘ। শত্রুরা দখল করেছে প্রিয় মাতৃভূমি। সেই তরুণ আর চুপ করে রইল না, যোগ দিল মুক্তি বাহিনীতে। সেপ্টেম্বরের 5 তারিখের সকাল, যশোরের ছুটিপুর গ্রামে মুক্তি সেনার টহল দলকে হঠাৎ 3 দিক থেকে ঘিরে ফেলল শত্রুরা। নূর মোহাম্মদের সঙ্গে ছিল মাত্র 2 জন সহযোদ্ধা, কিন্তু শত্রু সংখ্যা অনেক। সে এক অসম যুদ্ধ। গুলিবর্ষণ শুরু হলো। সহযোদ্ধা নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে পড়লেন মাটিতে। নূর মোহাম্মদ তাতে ভয় পেলেন না।
আহত বন্ধুকে কাঁধে তুলে নিলেন, অন্য হাতে চালালেন মেশিন গান। চারিদিক কেঁপে উঠল তার গুলির শব্দে। একসময় শত্রুর মর্টারের গোলা এসে পড়ল ঠিক তার পাশে। হাঁটুতে গভীরভাবে গেঁথে গেল বলতার মতো ছুটে আসা গুলি। রক্তে ভিজে গেল চারপাশ, কিন্তু তিনি থামলেন না। কাপা হাতে বন্দুকটি শক্ত করে ধরে সহযোদ্ধাদের বললেন, তোমরা পিছু হটো, আমি আছি সামনে। এই বলে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে তিনি শত্রুর উপর গুলি চালাতে থাকলেন, যতক্ষণ না নিঃশেষ হয়ে যায় জীবন। শত্রুরা পিছিয়ে গেল, তার রক্তে রঙিন হলো মাতৃভূমির মাটি। মুক্তি পেল তার সহযোদ্ধারা। অতিরিক্ত রক্তক্ষরণে দ্রুতই কাহিল হয়ে পড়ছেন তিনি। গাছের গুড়িতে হেলান দিয়ে শরতের আকাশ দেখলেন। 13 বছর বয়সে হারানো বাবা মার মুখ তার তেমন পরিষ্কার মনে পড়ে না। স্ত্রী তোতাল বিবির মুখটা শরতের মেঘ হয়ে ভাসে। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। জাতির এই সূর্য সন্তান মৃত্যুর পরও বেঁচে আছেন বাংলার পতাকার রঙে, প্রতিটি মুক্তির গল্পে। গল্প বলা মানে যে শুধু বলে যাওয়া না, ছোট্ট বন্ধু আয়েশা কিন্তু ভালোভাবেই আমাদের বুঝিয়ে দিচ্ছিল। আমরা একটু বিচারকদের মতামত শুনে আসবো। আমরা শুরুতেই চলে যাব আসাদ স্যারের কাছে। আয়েশা সিদ্দিকী, আমি না আসলে বুধ হয়ে শুনছিলাম, আমি আসলে হারিয়ে গেলাম তোমার গল্পে। এত ম্যাচিউর উপস্থাপনা, এত শুদ্ধ উচ্চারণ, ফলাফল যাই হবে মেনে নেব আমরা, কিন্তু আমি তোমার কাছে ক্লাস নিব, মানে আমি নিজে শিখতে চাই তোমার কাছে। শুদ্ধ উচ্চারণ, এত স্থির, এত ম্যাচিওর, আমার অনেক কিছু শেখার আছে। বাহার স্যার। আয়েশা, তোমার ভিতরে এত সম্ভাবনা, অতএব তোমার জন্য সম্ভব না এ কথা বলা যাবে না। তুমি এখনই অনেক বড়দের মতো গল্প করা শিখে গেছো, আগামীতে আরও ভালো করবে। তোমার দখলে সব গল্প থাক, আমরা খুশি হব। তাহলে অনেক শুভকামনা। শায়ের স্যার। আয়েশা, তুমি শুধু গল্প বলনি আমাদেরকে, তুমি দেশপ্রেমের আলো ছড়িয়ে দিয়েছো, ঠিক আছে? এবং তুমি হচ্ছে ওই যে বললা না সূর্যমুখী, তরুণ সূর্যমুখী, তুমি হচ্ছে সেই তরুণ সূর্যমুখী। তুমি একজন দেশপ্রেমিক বাংলাদেশি, সেজন্য আমি তোমাকে একটা স্পেশাল স্যালুট দিচ্ছি। আয়েশা, বিচারকদের এত ভালো ভালো কথা তুমি শুনলে, আমি একটু বলি, তুমি এত ঢং নিয়ে এত ভালো ভালো এক্সপ্রেশন দিচ্ছিলে, তুমি অভিনয় করছিলে চোখ মুখ দিয়ে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমার কি মনে হয় কত মার্কস পেতে পারো? কেমন পারফর্ম করেছো তুমি আজকে? আমার মনে হয় আমি ভালো মার্কস পাবো। ভালো মার্ক নিশ্চয়ই তুমি ভালো পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স বলার অপেক্ষায় রাখছে না। চলছে গল্প বলা বিভাগের ফাইনাল রাউন্ড। আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী ময়মনসিংহ বিভাগ থেকে নুসরাত তাসনিম। নুসরাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে কয়টা গল্প শোনাবে আমাদের? 3টা। 3টা? চলো শুনি তোমার গল্প। গল্পের নাম দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক আসা যাওয়া করত, বাঘ হাত জোর করে তাদের সকলকে বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। লোকেরা শুনে বলতো, তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় মটকাও। এর মধ্যে রাজার মেয়ের বিয়ে। রাজার বাড়িতে উৎসব আর খাবারের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিতরা দলে দলে আসছেন নিমন্ত্রণ খেতে। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। তাকে দেখে বাঘ বারবার বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহ, বাঘটা কত লক্ষ্মী, আর তাকে কিনা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, তোমার কি চাই বাপু? বাঘ হাত জোর করে বলল, একটিবার যদি খাঁচার দরজাটা খুলে দিতেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই তো বড্ড ভালো মানুষ ছিলেন।
বাঘের কথায় তিনি তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিল। অমনি হতবাগা বাঘ খাঁচার বাইরে এসে বলল, হ্যালো ঠাকুর, তোমাকে আমি খাবো। অন্য কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুর মশাই ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, হে কেমন কথা, আমি তোমার কত উপকার করলাম, তুমি কিনা বলছো আমাকেই খাবে? এ কি কখনো কেউ করে? বাঘ বলল, করে বই কি ঠাকুর, সকলেই করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই না, চলো তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে। বাঘ বলল, আচ্ছা চলুন, তবে যদি আপনার কথা সঠিক বলে তবে আমি আপনাকে ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাব, আর যদি আমার কথা সঠিক বলে আমি আপনাকে কাঠমাচিয়ে খাবো। দুজন বের হলো সাক্ষীর সন্ধানে। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা জায়গা উঁচু রেখে চাষার একটা ছোট্ট পথের মতো করে দিয়েছে, তাকে বলা হয় আল। ঠাকুর মশাই আল দেখিয়ে বললেন, ওই যে আমার একজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা ওকে জিজ্ঞাসা করে দেখুন ও কি বলে। ঠাকুর মশাই বললেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, তুমি যদি কারো ভালো করো তুমি কি সে কি উল্টা তোমার মন্দ করবে? আল বলল, করে বই কি ঠাকুর, সকলেই করে থাকে। আমাকে দেখুন না, আমি চাষাদের কত উপকার করি। একজনের ক্ষেত আরেকজন নিতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না, তাতে তাদের কত উপকার হয়। আর এ হতবাগা চাষারা কি করে, আমাকে লাঙল দিয়ে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। দেখুন তো এবার। বাঘ বলল, কি ঠাকুর মশাই, ও কি বলছে? ঠাকুর মশাই বললেন, আমার আরো দুইজন সাক্ষী বাকি আছে, চলো ওদেরকে জিজ্ঞাসা করে দেখি ওরা কি বলে। বাঘ বলল, আচ্ছা আচ্ছা চলুন তবে। মাঠের মাঝখানে বিশাল একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই বট গাছ দেখি বললেন, ওই যে আমার আরেকজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা ওকে জিজ্ঞাসা করে দেখুন ও কি বলে। ঠাকুর মশাই বললেন, ওহে বাপু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি অনেক দেখেছো শুনেছো, এবার বলো দেখি, তুমি যদি কারো উপকার করো সে কি উল্টা তোমার অপকার করবে? বটগাছ বলল, করে বই কি ঠাকুর, সকলেই করে থাকে। এই আমাকে দেখুন না, ওই লোকগুলা আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আমাকে খুঁচিয়ে আমার আঠা বের করেছে, আবার সে আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে, আবার যাবার সময় আমার ডালটা ভেঙে নিয়ে চলে গেছে, এবারে দেখুন তো। বাঘ বলল, কি ঠাকুর মশাই, ও কি বলছে? ঠাকুর মশাই তো মহা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় সামনে দিয়ে যাচ্ছিল একটা শিয়াল। ঠাকুর মশাই বললেন, আমার আরো একজন সাক্ষী বাকি আছে, ওই যে আমার আরেকজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা আচ্ছা ওকে জিজ্ঞাসা করে দেখুন ও কি বলে। ঠাকুর মশাই বললেন, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না, সে দূর থেকেই কথা বলবে। বলল, আমি কিছু জানি না শুনি না, আমি আপনার সাক্ষী হলাম কিভাবে? আমাকে যদি আপনি বলুন তবে আমি উত্তর দিতে পারি। ঠাকুর মশাই বললেন, তবে শুনো, আমি ব্রাহ্মণ, পথ দিয়ে যাচ্ছিলাম, আর এই বাঘ খাঁচার ভিতরে ছিল,
এই কথা শুনে শিয়াল বলল, দাঁড়ান দাঁড়ান, এ তো মহা শক্ত কথা। ওই খাঁচা আর ওই পথ যদি আমি না দেখি তবে বাপু আমি কোনো উত্তর দিতে পারছি না। কাজেই সবার আগের মতো ওই খাঁচা আর পথের জায়গায় যেতে হবে। যে কথা সেই কাজ, সবাই আগের মতো ওই জায়গায় গেল। শিয়াল অনেকক্ষণ চারিপাশ ঘুরে দেখল, বলল, হ্যাঁ খাঁচা আর পথ কোনটা বুঝতে পারলাম, এবার বাকি কথা বলুন। ঠাকুর মশাই বললেন, আমি ব্রাহ্মণ, এ পথ দিয়ে যাচ্ছিলুম, আর এ বাঘ খাঁচার ভিতরে ছিল। শিয়াল বলল, কি বললেন কি বললেন? বাঘটা ব্রাহ্মণের ভিতরে ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এটা শুনে বাঘ হুক হুক করে হেসে বলল, আরে বোকা, এটাও বুঝিস নে, আমি বাঘ খাঁচার ভিতরে ছিলাম আর এ ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, শিয়াল বলল, হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ব্রাহ্মণ খাঁচার ভিতরে ছিল, বাঘ পথ দিয়ে যাচ্ছিল, ব্রাহ্মণ খাঁচার ভিতরে ছিল, বাঘ পথ দিয়ে যাচ্ছিল। এটা শুনে বাঘ রেগে মেগে আগুন, বলল, এই দেখ আমি এই খাঁচার ভিতরে ছিলাম, বলে এক লাফ দিয়ে খাঁচার ভিতরে চলে গেল। অমনি শিয়াল খাঁচার দরজাটা লাগিয়ে ফেলল। বলল, এবার আমি সব বুঝতে পেরেছি, যদি আমার সাক্ষী চান তবে শুনুন, এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই, এখনো ফল আর ফুরোয়নি, জলদি যান। এ কথা বলে শিয়াল গেল বনে চড়তে, আর ঠাকুর মশাই গেলেন ফলার খেতে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে দুষ্ট লোকের মিষ্টি কথায় তার উপকার করতে নেই। নুসরাত, তোমাকেও ধন্যবাদ। তোমার তো এখনো গল্প শেষ হয়নি, আরো দুটো বাকি আছে তাই না? এবার তাহলে দ্বিতীয় গল্পটা শুনবো। আমার এবারের গল্প বাচ্চা শকুন। একদিন এক বাচ্চা শকুন তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আমি মানুষের মাংস খাবো, আমার মানুষের মাংস এনে দাও। বাবা শকুন বলল, আমায় একটু সময় দে, আমি নিয়ে আসছি, বলে বাবা শকুন উড়ে গেল। কিছুক্ষণ পর এক টুকরো মাংস নিয়ে বাসায় এলো, তার বাচ্চাকে খেতে দিল। বাচ্চা শকুনটা মুখে দিয়েই বুঝে গেল এটা যে শূকরের মাংস। বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমার মানুষের মাংস এনে দাও। বাবা শকুন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেক টুকরো মাংস নিয়ে বাসায় এলো, তার বাচ্চাকে খেতে দিল। বাচ্চা শকুনটা মুখে দিয়েই বুঝে গেল এটা যে মরা গরুর মাংস। বলল, বাবা, এটা তো মরা গরুর মাংস, আমার মানুষের মাংস এনে দাও। বাবা শকুন বাধ্য হয়ে দু পায়ে দু টুকরো মাংস নিয়ে উড়ে গেল। তারপর মসজিদের সামনে ফেললো শূকরের মাংসটি, আর মন্দিরের সামনে ফেললো গরুর মাংসটি। বাপ বেটা গাছের ডালে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর দুই ধর্মের মানুষের সাথে মারামারি লেগে গেল। নিমিষে 100 মানুষের লাশ পড়ল। তারপর বাপ বেটা গাছের ডাল থেকে নেমে পেট ভরে মাংস খাচ্ছিল। বাচ্চা শকুনটা মাংস খেতে খেতে বলল, বাবা, এত মানুষের মাংস তুমি কোথা থেকে পেলে? তখন বাবা শকুনটা বলল, আরে বেটা, মানুষ জাতিটাই এমন, সৃষ্টিকর্তা তাদের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু তারা ধর্ম আর রাজনীতি ব্যবহার করে হয়ে যায় পশুচ্চ হিংস্র। তখন বাচ্চা শকুনটা বলল, বাবা, তুমি এত খারাপ, তুমি ধর্মকে ব্যবহার করলে? বাবা শকুন বলল, তুমি আজকেই মাংস খেতে চেয়েছো, মানুষের মধ্যে ধর্মের আবেগটা খুব বেশি,
তাই আমি ধর্মকে ব্যবহার করেছি। রাজনীতিও একই জিনিস, কিন্তু রাজনীতি একবার শুরু হলে শেষ হতে অনেক সময় নেয়, তাই আমি ধর্মকে ব্যবহার করেছি। বাচ্চা শকুনটা বলল, মামা তোমার মাথায় তো অনেক বুদ্ধি। বাবা শকুনটা বলল, আরে বোকা, আমি তো এগুলো মানুষের কাছ থেকে শিখেছি। কারণ মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অন্যের ক্ষতি চেষ্টায় ব্যর্থ হয়ে সহজ রাস্তা হিসেবে ধর্ম অথবা রাজনীতিকে ব্যবহার করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করব না। নুসরাত তাসনিম, তোমার গল্পটা তৃতীয়টা শুরু করো। আমার এবারের গল্প রাজা ও তাঁর 3 কন্যা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা, তার ছিল এক রানী, আর ছিল 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। রাজা একদিন গল্প করছিলেন। রাজা প্রশ্ন করলেন, কে তাকে কিরকম ভালোবাসে? বড় কন্যা শিমুল বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবারও দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রাজা হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠাও। পরদিন সকালে ছোট কন্যা পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, কোনো জনপ্রাণী নেই, পারুল একা বসে কাঁদছে। এমন সময় কয়েকজন পড়ি এলো, এসে পারুলকে বলল, কি হয়েছে তোমার? তুমি একা একা বসে কাঁদছো কেন? পারুল তার দুঃখের সব কথা খুলে বলল। পরীরা তার দুঃখের কথা বুঝতে পারল। পরীরা তার জন্য একটি ছোট্ট কুটির তৈরি করে দিল। নানা ফল মূলের গাছের চারা এনে তার জন্য একটা ছোট বাগানও তৈরি করে দিল। বাগানের পশু পাখি এলো রাজার মেয়ে পারুলকে দেখার জন্য। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল। পারুলের মনে খুব দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। একদিন রাজা শিকারের খুঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে পৌঁছলেন সে গভীর অরণ্যে। তখন রাজা খুব ক্ষুধার্ত। রাজার লোকেরা দূরে একটি সুন্দর কুটির দেখতে পেল। কুটিরে বাস করে সুন্দরী এক কন্যা। কন্যাকে তারা বলল, রাজা খুব ক্ষুধার্ত, রাজা খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল রান্না করলো পোলাও, কোরমা, মাংস ও নানা তরকারি, কিন্তু কিছু তো একটু নুন দিল না। রাজা খেতে বসলেন। এটা নিন ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। রাজা খুব বিরক্ত হলেন, বললেন, সুন্দর রান্না কিন্তু বেজায় বিস্বাদ, নুন ছাড়া কিছু খাওয়া যায়? তখন পারুল এগিয়ে এসে বলল, বাবা চিনতে পেরেছো? আমি তোমার ছোট কন্যা পারুল, তুমি যাকে বনবাস পাঠিয়েছিলে। রাজা তার ভুল বুঝতে পেরে তার আদরের কন্যাকে জড়িয়ে ধরলেন। তারপর সব খাবার নুন দিয়ে রান্না করা হলো। রাজা পেট ভরে খেলেন। তারপর রাজা তার হাতি, ঘোড়া ও পারুলকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। পারুল ফিরে আসায় রাজপ্রাসাদের সব সুখ শান্তি ফিরে এলো। নুসরাত, শুরুতে এই দুষ্টু বাঘের গল্প শোনাচ্ছিলে আমাদের। নুসরাত তোকে একটু একটু দুষ্টু বাসায়? দুষ্টু না, কিন্তু গল্প শোনা মনে হচ্ছিল যে ভিন্ন কথা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে গল্প বলছিলে তুমি। বিচারকদের মতামত শুনতে চাও নিশ্চয়ই, চলো শুনে আসি। শায়ের স্যার, নুসরাতের পরিবেশনাটি কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। তুমি তো অভিনয় অনেক ভালো করো, ঠিক আছে, তোমার গল্প তো অনেক সুন্দর হয়েছে। আর তোমার মধ্যে একজন অভিনয় শিল্পী আছে। আমি সামনে তোমাকে অভিনয় করতে বললে তুমি করবে? করবে? ওকে,
অনেক ভালো হয়েছে। বাহার স্যার, আপনার কেমন লেগেছে? নুসরাত, তুমি এবার গল্পে করলে মাত, আগামীতেও মাত করবে, তুমি আরও শিখবে, আরও ভালো করবে, আর আমাদের শুভকামনা রইল। প্রিয় দর্শক, নুসরাতের পারফরমেন্স নিয়ে আমরা শায়ের স্যার এবং বাহার স্যারের কাছে শুনছিলাম। এবারে চলে যাব আসাদ স্যারের কাছে। নুসরাত, আসলে আমরা খুব মানে মহা বিপদে পড়েছি। তোমরা সবাই এত ভালো করছো যে আমরা আসলে নাম্বার দিতে যে হিমশিম খেয়ে যাচ্ছি। তবে তোমার বেলা একটা কথা বলতেই হয়, শায়ের স্যারের মতো করে গল্পের চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে গল্পের চরিত্রায়নটা তুমি এত সুন্দর করছিলে, মানে বোঝাই যাচ্ছে তোমাকে দিয়ে অভিনয় অসাধারণ হবে। ধন্যবাদ নুসরাত, আরও সুন্দর সুন্দর গল্প শুনবো ভবিষ্যতে। নুসরাত, বিচারকদের কথা শুনে নিশ্চয়ই তোমার অনেক ভালো লাগছে। জি, ভালো লাগাটাই স্বাভাবিক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি আরও অনেক দূর এগিয়ে যাও। এবারে গল্প শোনাতে আসছে ঢাকা বিভাগ থেকে ছোট্ট বন্ধু সাইফান শেখ সাহির। সাহির, কেমন আছো? আজকে আমি ভালো আছি। আজকে তুমি ভালো আছো? হ্যাঁ। এখানে এসে কেমন লাগছে ফাইনাল রাউন্ডে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমাকে দেখতেও ভীষণ স্মার্ট লাগছে। আমরা শুরু করি, তোমার গল্প শুনে নেই। গল্পের নাম যেদিন সব মোবাইল চুপ হয়ে গেল। এক ছিল রঙিন শহর। এই শহরে প্রতিটা বাচ্চার হাতে ঝকঝকে এক একটি মোবাইল ফোন। সকালবেলা ঘুম থেকে উঠেই গেম, রাতে ঘুমানোর আগে গান, রিলস। আহা, মোবাইল ছাড়া যেন তাদের জীবনই চলতো না। সেই শহরে বাস করত এক দুষ্টু ছেলে, তার নাম ছিল সাহির। সাহির মোবাইলকে এত ভালোবাসতো যে খাওয়ার সময়, গোসলের সময়, এমনকি টয়লেটে যেত ফোন নিয়ে যেত। মা বলতো, সাহির বাবা, চোখটা নষ্ট হয়ে যাবে রে। সাহির বলতো, আমার তো 5 মিনিট মা, প্লিজ। কিন্তু সেই 5 মিনিট যেন কখনোই শেষ হতো না। সাহির মাঠে খেলতো না, হোমওয়ার্ক করতে চাইতো না, এমনকি তার ছোট মাছ বাবলসকেও সে খাবার দিতে ভুলে যেত। একদিন সকালে ঘটল এক অদ্ভুত ঘটনা। সাহির ঘুম থেকে উঠে দেখলো তার ফোন বন্ধ, চলছে না। চাপলো একবার, দুবার, তিনবার, কিছুই হলো না। সে দৌড়ে গেল মায়ের কাছে আর বলল, মা মা, আমার ফোন চলছে না। কি হলো মা, তোমারও কি ফোন কাজ করছে না? মা বলল, না রে, পুরো শহরের মোবাইল বন্ধ, কোনো নেটওয়ার্ক নেই। সাহির আতঙ্কে বলল, হাই হাই, কি বললে, পুরো শহরে মোবাইল চুপ? সাহির কাঁপতে কাঁপতে বলল, আমার গেম গেল, আমার ইউটিউব গেল, আমার কার্টুন গেল। এরপর কেউই হাসছিল না সে শহরে। পুরো শহরটা নিস্তব্ধ, খেলছে না, গান গাইছে না। ঠিক তখনই মায়া, সাহিরের ক্লাসের বুদ্ধিমতী মেয়ে, সে বলল, চলো না সাহির, মোবাইল ছাড়া একটু খেলি, যেভাবে আমাদের মা বাবা খেলতো। তারপরেই শুরু হলো দারুণ মজা। কেউ দৌড় প্রতিযোগিতা করেছে, কেউ লুকোচুরি, কেউ আবার গাছে উঠেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট খেললো। সাহির হাসতে হাসতে বলল, এই তো আসল গেম। সাহির বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করলো, মা মা, তুমি ছোটবেলায় কি খেলতে? তখন তার মা তাকে শোনালেন সে ছোটবেলার অনেক মজার মজার খেলা, যেমন বউচি, গোল্লা ছুট, মাংস চুরি, এবং সে খেলাগুলোর ছোটবেলার স্মৃতি। এমন মজার খেলার কথা শুনতে শুনতে কখন সাহিরের ভাত খাওয়া হয়ে গেল সে টেরই পেল না। অথচ অন্য দিনগুলো মোবাইল ছাড়া যেন খাওয়াই হতো না। সাহির ভাবলো, কাল স্কুলে গিয়ে বন্ধুদের সব মজার খেলার কথা বলতে হবে। সে যে কি এক্সাইটেড। তারপর সাহির আবিষ্কার করলো, সাহির গল্প বলতে পারে, সাহির ছবি আঁকতে পারে, সাহির কাগজের প্লেন বানিয়ে আকাশে উড়াতে পারে। বিকেলবেলা আবার সব ফোন পুনরায় চালু হয়ে গেল। সাহিরের মোবাইলে টুং করে একটা শব্দ হলো, কিন্তু এইবার আর সে আগের মতন দৌড়ে গেল না।
সে হাসলো আর বলল, ফোনটা থাক, আমি এখন খেলছি। তারপর থেকে সাহির আর তার বন্ধুরা একটা নিয়ম বানালো, তারা খেলবে, স্কুলে পড়ালেখা করবে, সূর্য ডুবলে আর মোবাইল নয়, তারা গল্প করবে, খেলবে এবং গান গাইবে। তারপর শহরটা ভরে উঠল হাসিতে, বন্ধুত্বে এবং সত্যিকারের আনন্দে। গল্পটি থেকে আমরা শিখলাম মোবাইল আমাদের বন্ধু, কিন্তু আমরা যত তার দাস না হয়ে যাই। তোমরা মোবাইলকে ব্যবহার করো, কিন্তু মোবাইল যেন তোমাদের ব্যবহার না করে, কারণ এই আসল জীবনটাতে স্ক্রিনের বাইরেই রঙিন। খুবই সুন্দর গল্প। সাহির, আমরা তোমার দ্বিতীয় গল্পে যাই। গল্পের নাম মশার জ্বালা। পৃথিবীতে অনেক রকম পোকামাকড় আছে, কিন্তু সবচেয়ে বিরক্তিকর পোকার নাম কি জানেন? মশা। মশা এবং মশা। মশা ছোট হলেও সাহসের কমতি নেই। মশা মানুষকে কামড়ায়, সে কামড়ের পাওয়ার এতটাই বেশি যে মানুষকে হাসপাতালে যেতে হয়, কখনো আইসিইউতে ভর্তি হতে হয়, মাঝে মাঝে লাইফ সাপোর্ট দিতেও দেখা যায়। ইন্নালিল্লাহ হলে অবাক হওয়ার কিছু নেই। মশা কখনো মানুষকে কামড়াতে লজ্জা পায় না। ধরেন আপনি বসেছেন পড়তে, একটা কামড় মেরে দিল। আপনি বসেছেন টয়লেটে, একটা কামড় মেরে দিল। আপনি বসেছেন নামাজ পড়তে, কামড় তো দিবেই। এই ব্যাপারে তারা ভীষণ সিরিয়াস। ছেলে, মেয়ে, নারী, পুরুষ, পিয়ন, কর্মকর্তা, হিন্দু, মুসলিম, কোনো বাছবিচার করে না। কখনো মশা আমাদের গালে বসে কামড়ায়, আমরা সে মশাকে মারার জন্য নিজের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেই। কিন্তু এদিক দিয়ে মশা তো ফাঁকি দিয়ে ফুরুং করে উড়ে গেল। মশার কামড়ও খেলাম, নিজের হাতে চরও খেলাম। রাগে আপনার শরীর রিড়ি করছে, কিন্তু কিছুই করার নেই। মশা তো পালিয়েই গেছে। মশার আবার প্রকারভেদ আছে। আমি 3 রকম মশার কথা বলছি। এক, অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। এই যুগের মশা সম্ভবত রাতেই কামড়ায়। সফদার ডাক্তার কবিতা শুনেছেন? এই কবিতায় একটা লাইন আছে, ম্যালেরিয়া রোগী এলে তার নাই নিস্তার, ধরে তারে দেয় কেঁচো গিলিয়ে। এর মানে ম্যালেরিয়া হবে, গিয়ে কেঁচো খাইয়ে দিবে, ব্যাস। 2, অ্যানোফিলিস মশা। আর কি কিউলেক্স মশা কামড়ালে তো ফাইলেরিয়া। এই যুগের মশা কখন কামড়ায় তা আমি বটে জানি না। মেইন 3 নাম্বার এডিস মশা। এডিস মশা কামড়ালে হতে পারে ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা ভাইরাস, ইয়েলো ফিভার। সন্ধেবেলা গেট যদি থাকে খোলা, তাহলে বাসায় বসবে মশার মেলা। ঘরে জমে জমে মশা আসে, তাই এই মশা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আছে। 1, টবে জমানো পানি রাখবো না। 2, আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাব। 3, আমরা সকালে বা রাতে যখনই ঘুমাই না কেন মশারি বা মশার স্প্রে ব্যবহার করব। 4, রক্তচাপ ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করব। আমরা যদি এগুলোকে মেনে চলি তাহলে মশা আমাদের কিছুই করতে পারবে না। এরপর তোমার থার্ড গল্পটা, তাই না? ওটার নাম কি? রোবট রাফি ও মানুষের হৃদয়। বাহ, চমৎকার, বলো। এক ছিল ছোট্ট শহর, নাম ভবিষ্যপুর। এই শহরটা একটু আলাদা। এইখানে মানুষ আর রোবট একসাথে কাজ করত। দোকানে বিক্রি করতো রোবট, স্কুলে পড়াতো রোবট মাস্টার, এমনকি হাসপাতালে ডাক্তারে ছিল রোবট। সেই রোবটগুলির মধ্যে এক বুদ্ধিমান রোবট ছিল, তার নাম ছিল রাফি। চকচকে ধাতব শরীর, চোখে উজ্জ্বল নীল আলো, আর কথা বলতো পিপ পিপ, হ্যালো হ্যালো। রাফি 3 ঘন্টার কাজ 1 মিনিটে করে দিতে পারত। প্রথমে মানুষরা ভাবলো, বাহ, আমাদের এখন কাজ কমে গেছে, আমরা এখন বিশ্রাম নিতে পারবো। কিন্তু কিছুদিন পরেই শুরু হলো
সমস্যা। রাফি আর তার রোবট বন্ধুরা এত দ্রুত কাজ করতে লাগলো যে অনেক মানুষ বেকার হয়ে গেল। মাহফুজ কাকার দোকান বন্ধ হয়ে গেল, স্কুলে পুরনো মাস্টারমশাইকে ছুটি দেওয়া হলো। এমনকি ফুল বিক্রেতা আনিজাও বলল, রোবটটা এখন সব কৃত্রিম ফুল বানায়, তাহলে আমার আসল ফুল কিনবে কে? কেউ হাসছে না, কেউ গান গাইছে না, কেউ কথা বলছে না। শহরটা মনের দিক দিয়ে একদম নিস্তব্ধ। একদিন রোবট রাফি দাঁড়িয়েছিল শহরের চত্বরে। ঠিক তখনই তার ধাতব বুকের ভিতরে এক অদ্ভুত আওয়াজ হতে লাগলো, টিক টিক টিক। রাফি ভয় পেল। সে ভাবল, আমার বুকে এইসব কি হচ্ছে? আমি কি খারাপ হয়ে যাচ্ছি? সে গেল এক দাদুর কাছে। দাদু আগে বিজ্ঞানী ছিলেন। রোবট রাফি দাদুকে বলল, দাদু, আমার বুকে শব্দ হচ্ছে কেন? দাদু হাসলেন এবং বললেন, রাফি, তুমি মনে হয় মানুষ হতে চাও। রাফি অদ্ভুতভাবে একটা মুখ নিয়ে বলল, মানুষ? আমি কেন মানুষ হতে চাইব? দাদু বললেন, রাফি, তুমি অনেক কিছু জানো, করতেও পারো, কিন্তু মানুষদের এমন এক জিনিস আছে যা রোবটদের নেই, তা হলো হৃদয়। মানুষ হাসতে পারে, কাঁদতে পারে, ভালোবাসতে পারে, যা রোবট পারে না। রাফি সারা রাত দাঁড়িয়ে ভাবলো, হৃদয় মানে কি? হৃদয় মানে কি? পরদিন সকালে দেখা হলো এক ছোট্ট মেয়ের সাথে। তার নাম ছিল তানিয়া। সে আর্ট কম্পিটিশনে প্রথম হতে পারেনি, তাই বলেছে কাঁদছিল। রাফি এগিয়ে গিয়ে বলল, তুমি হারনি তানিয়া, তুমি এমন সূর্য এঁকেছ যা আমার মনে আলো জ্বেলেছে। তানিয়া বলল, রাফি, তুমি অনুভব করতে পারো? রাফি বলল, হয়তো পারি যদি তা অন্যের হাসি হয়। পরদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। রাফি ফুল বিক্রেতা আনিজাকে সাহায্য করলো আসল ফুল সাজাতে। রোবট দোকানদার কাস্টমারকে বিনা কারণে ধন্যবাদ জানালো আর বলল, আপনার দিনটি শুভ হোক, আপনার দিনটি শুভ হোক। মানুষ অবাক হয়ে তাকালো আর বলল, রোবটটা তো কাজ করছে ঠিকই, কিন্তু এখন তারা ভালোবাসাও শিখছে। রফিক দাদু ঘোষণা করলেন, আজ থেকে রোবটও থাকবে, মানুষও থাকবে, একে অন্যকে সহযোগিতা করবে, আর এটাই হবে ভবিষ্যতের নতুন নিয়ম। রাফি আকাশের দিকে তাকালো, আর ওর ধাতর বুকের ভিতর সে টিক টিক শব্দ যেন বলছে, আমি রোবট, আমি মানুষদের অনুভব বুঝতে পারি, আর এটাই আমার শক্তি। প্রিয় দর্শক, ছোট্ট সাহিরের পরিবেশনাটি আমরা দেখছিলাম, আমরা ভীষণ উপভোগ করেছি। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আমরা একটু বিচারকদের মতামত নিয়ে আসবো, জানবো তাদের কেমন লেগেছে। শুরুতে চলে যাব শায়ের স্যার আপনার কাছে, আপনার কেমন লেগেছে? অসাধারণ লেগেছে। আচ্ছা সাহির, ওই কথা বলাও কিন্তু একটা আর্ট, ওই আর্টটা তুমি আমাদের দেখিয়েছো। হ্যাঁ, আর তোমার মধ্যে আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ম্যাজিশিয়ান। তুমি কথারও ম্যাজিশিয়ান, তুমি ম্যাজিক শিখবে, ম্যাজিশিয়ানরা তোমার মতো কথা বলে। ঠিক আছে, চমৎকার করেছো। বাহার স্যার, আপনার কেমন লেগেছে? সাহির, তোমার জন্য এটুকুই বলবো, তুমি কি সুন্দর তোমার গল্পগুলো করো জাহির। আর তুমি তো এই নতুন কুড়িতে একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি এর মাঝে প্রমাণ করেছো। তোমার কথা, তোমার সব কিছু। আগামীতে আবার নতুন গল্প তৈরি করবে তুমি, আরও নতুন গল্প শুনবো। আর তোমার জন্যে আমাদের প্রাণ ভরা দোয়া, আশীর্বাদ। আসাদ স্যার, আপনার কাছ থেকে শুনতে চাই। সাহির স্মার্ট বয়,
ইউ লুক স্মার্ট টুডে, রাইট? দেখতে যেমন, তোমার প্রেজেন্টেশন ঠিক তেমনি সুন্দর হয়েছে। রোবটের হৃদয় থাকুক না থাকুক, আমার হৃদয় তুমি কেড়েছো সাহির। প্রিয় দর্শক, আজকের আয়োজন ছিল গল্প বলা বিভাগের ক শাখা ফাইনাল রাউন্ড। আমরা এক এক করে 5 প্রতিযোগীর পারফরমেন্স দেখছিলাম। আমরা ভীষণ এনজয় করেছি, নিশ্চয়ই আপনারাও এনজয় করেছেন। এবারে ফলাফল ঘোষণার পালা। আমাদের প্রতিযোগীরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের মঞ্চের আশেপাশে আনাগোনা দেখতে পাচ্ছি আমরা, তাদের একটু মঞ্চে ডেকে নেব। চলে আসো তোমরা। ছোট্ট ছোট্ট সোনামণিদের আমরা মঞ্চে ডেকে নিয়েছি, তাদের অনুভূতিগুলো জানবো। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। নার্ভাসনেস কাজ করছে? না, একটু ভীষণ কনফিডেন্ট লাগছে তোমাদের, আর এটাই স্বাভাবিক, কারণ তোমরা সবাই দুর্দান্ত পারফর্ম করেছো। সবার পারফরমেন্স অনেক ভালো ছিল। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা কি ফলাফল ঘোষণা করব? করতে পারি? টেনশন কাজ করছে না একেবারে? শুরুতেই কোন রেজাল্টটা দিব বলো তো? প্রিয় দর্শক, গল্প বলা বিভাগের ক শাখা থেকে 5ম স্থান অধিকার করেছে কে, সে ফলাফলটি আমরা এবার জেনে নেব। আমাদের হাতে রয়েছে ফলাফল। আমি শুরুতেই বলবো প্রাপ্ত নম্বর। 5ম স্থান অধিকারকারীর প্রাপ্ত নম্বর 86.26। 5ম স্থান অধিকার করেছে রংপুর বিভাগ থেকে জান্নাতুন আলিয়া মাহমুদ। জান্নাতুন আলিয়া মাহমুদ, আলিয়া তোমাকে অনেক অনেক অভিনন্দন, ভীষণ ভালো করেছো। তার মার্কস কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, তুমি পেয়েছো 86.26। অনেক ভালো মার্কস পেয়েছো তুমি। এবারে জানবো 4র্থ স্থান অধিকার করেছে কে। সেটা 5 প্রতিযোগীর মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে কত নম্বর পেয়ে? পেয়েছে 89.34। 89.34 নম্বর পেয়ে 4র্থ স্থান অধিকার করেছে সাইফান শেখ সাহির। কনগ্রাচুলেশন। এবার জানবো তৃতীয় কে হয়েছে। 5 জনের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে 91.20 নম্বর পেয়ে ময়মনসিংহ বিভাগ থেকে নুসরাত তাসনিম। কনগ্রাচুলেশন। প্রিয় দর্শক, এবারে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারকারী কারা সেই নাম দুটি জানার পালা। আমরা একটু তোমাদের দুইজনকে ডেকে নেব। আয়েশা এবং রিদ, তোমরা চলে আসো। আমার পাশে দুজন প্রতিযোগী যাদের মধ্যে কিনা রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারকারী। আমি একটু তাদের অনুভূতি শুনে নেব। শুরুতে যদি আয়েশা তোমার কাছে চলে যাই, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। যদি দ্বিতীয় হও কোনো কারণে মন খারাপ হবে? না। মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, তোমরা সেরা 2 আছো বলা যাচ্ছে। আমি একটু রিদ্ধির কাছে চলে যাব। রিদ্ধি, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। যদি সেকেন্ড হও? সমস্যা নাই, সমস্যা নেই, এরপরে চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই নতুন ভবিষ্যৎ, তাদের হয়তো এভাবেই কনফিডেন্ট থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আমরা জেনে নেব প্রথম স্থান অধিকার করেছে কে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কে। শুরুতেই দ্বিতীয় স্থান নাকি প্রথম স্থান, কোনটি ঘোষণা করা যায়? দ্বিতীয় নাকি প্রথম? তোমরা বলো। দ্বিতীয়। আমি ঘোষণা করছি দ্বিতীয় স্থান অধিকার করেছে কত মার্কস পেয়ে? কত মার্কস পেয়েছো? কি মনে হচ্ছে? কত মার্কস পেয়েছো আয়েশা? জানি না। রিদ্ধি? জানি না। মনে হচ্ছে না কিছু যে 90-এর উপরে পাবো কিংবা নিচে পাবো? কিছুই মনে হচ্ছে না। ওকে, আমি জানাচ্ছি প্রথম স্থান অধিকারকারী গল্প বলা বিভাগের ক শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে রোহিণী হাসান রিদ্ধি। কনগ্রাচুলেশন রিদ্ধি। রিদ্ধি, তুমি পেয়েছো 92.02। অনেক ভালো মার্কস পেয়েছো, অনেক ভালো মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আয়েশা, মার্কসটা কি জানতে হবে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা খুলনা বিভাগ থেকে পেয়েছে 91.94। 91.94। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম দেশসেরা 5 প্রতিযোগীকে এবং তাদের প্রাপ্ত নম্বর কিন্তু সবার নম্বরের কাছাকাছি ছিল। কারো চেয়ে কেউ সেরা এটা বলাটাই মুশকিল। বিচারকরা কিন্তু বলছিলেন যে হিমশিম খাচ্ছিল মার্কস দিতে, এবং তাই কিন্তু আমি দেখছিলাম খুবই অল্প কিছু ব্যবধানে তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছে। আমরা তাদের নামগুলো জানছিলাম, প্রাপ্ত নম্বর জানছিলাম, এবং তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন। তোমরা অনেক দূর এগিয়ে যাও, এই প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো আমাদের গল্প বলা বিভাগের ক শাখার ফাইনাল রাউন্ড। আমরা ফলাফল দেখে নিচ্ছিলাম। আমরা দেখছিলাম প্রত্যেক প্রতিযোগী তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছিল।
তারা সবাই ভালো করেছে, আমরা সবাই ভীষণ উপভোগ করেছি, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। তাদের জন্য শুভকামনা, এবং আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।